নমস্কার, আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি সোর্সের দেওয়া তথ্যের গভীরে যাব যেখানে আন্তর্জাতিক নিরাপত্তা থেকে শুরু করে একেবারে আমাদের আশেপাশের রাজনৈতিক বিতর্ক সবকিছুই খুব খোলামেলা আর একটু অন্যরকম দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজকের এই নিউজ ডেস্কে আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে পাকিস্তানের রেডার আপগ্রেড, এরপর গ্লোবাল ডিফেন্স বাজেট, তারপর প্রতিবেশীদের কূটনীতি, আমেরিকা ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ এবং সবশেষে একেবারে দেশীয় রাজনীতির কিছু চাঞ্চল্যকর দাবি দেওয়া। তো চলুন আমাদের প্রথম টপিক পাকিস্তানের রাডার আপগ্রেড দিয়ে শুরু করা যাক। সোর্স দাবি করছে যে সীমান্তে কিন্তু উত্তেজনা ক্রমশ বাড়ছে আর খুব গোপনেই নাকি সামরিক শক্তিও বাড়ানো হচ্ছে। এখন প্রশ্ন হল, হঠাৎ করে পাকিস্তান কিভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা এতটা বাড়িয়ে ফেলল? সীমান্তের এই কৌশলগত পরিবর্তন ঠিক কতটা বড় প্রভাব ফেলতে পারে সেটা বোঝার আগে চলুন দেখি সোর্স আসলে কোন কোন নতুন হার্ডওয়্যারের কথা বলছে। সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তান সম্প্রতি AM-350S লং রেঞ্জ রাডার মোতায়েন করেছে। এর পাশাপাশি মাচ্চান নামের একটি এয়ারবর্ন রাডার সিস্টেমও তারা অ্যাক্টিভ করেছে। তবে সবচেয়ে চিন্তার বিষয় হল এই পুরো সিস্টেমটাই নাকি চাইনিজ স্যাটেলাইট লিঙ্কের সাথে যুক্ত করা হয়েছে। মানে এই বিদেশি রাডার সিস্টেমগুলো সরাসরি চীনের কমান্ড স্ট্রাকচারের সাহায্যেই কাজ করছে বলে দাবি করা হচ্ছে। এর চূড়ান্ত ফলাফল কি জানেন? রেসপন্স টাইম বা প্রতিক্রিয়ার সময় মিনিট থেকে কমে সোজা সেকেন্ডে নেমে এসেছে। ভারতীয় সামরিক বাহিনীর যে কোনো মুভমেন্টের জন্য এটা কিন্তু একটা বড় ট্যাকটিক্যাল বিপদ। রিপোর্ট বলছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই এই নতুন হুমকি সম্পর্কে পুরোপুরি অবগত। আর এই প্রসঙ্গের সাথেই উঠে আসছে ইউ-3 এর নাম। এটি হল চীনের সাহায্যে পাকিস্তানের উৎক্ষেপণ করা একটি নতুন স্যাটেলাইট। সোর্স দাবি করছে যে এই ঘটনা ভারতের নিজস্ব SVS-3 মিশনের কার্যকারিতা নিয়ে বেশ কিছু বড়সড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। এবার নির্দিষ্ট সীমান্ত হুমকি থেকে একটু সরে আসা যাক। নজর দেয়া যাক বিশ্বজুড়ে সামরিক খাতের সার্বিক চিত্র এবং সেনা কল্যাণ সম্পর্কিত কিছু প্রসঙ্গের দিকে। সোর্সের দেওয়া 2025 সালের বিশ্বব্যাপী প্রতিরক্ষা বাজেটের র্যাঙ্কিংটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। বিশ্বের শীর্ষ সামরিক ব্যয়ের তালিকায় 1 নম্বরে আছে আমেরিকা, 2-এর চীন, 3-এর রাশিয়া এবং 4-এর জার্মানি। আর এই তালিকায় ভারতের অবস্থান হল 5ম, যাদের বাজেটের পরিমাণ $92.1 বিলিয়ন। এই বাজেটের পাশাপাশি সেনাদের কল্যাণ নিয়ে সোর্স একটি নির্দিষ্ট 3 ধাপের প্রস্তাব তুলে ধরেছে। প্রথমত, সেনাদের ন্যূনতম বেতন হতে হবে 1 লাখ টাকা। দ্বিতীয়ত, সর্বোচ্চ বেতন 5 লাখ টাকায় সীমাবদ্ধ করতে হবে। আর তৃতীয়ত, দুর্নীতির ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা বা স্ট্রিক্ট লাইফ টাইম ব্যান নিয়ে আসতে হবে। BSF এবং RPF-এর মতো বাহিনীর মনোবল বাড়াতে এই পদক্ষেপগুলো অত্যন্ত জরুরি বলে দাবি করা হয়েছে। আমাদের পরবর্তী অধ্যায় প্রতিবেশীদের পরিবর্তনশীল কূটনীতি, বিশেষ করে নেপাল এবং চীনের দিকে এবার আমরা দৃষ্টি দেব। নেপালের নতুন সরকারকে দেয়া দুটি প্রস্তাব তুলনা করলে বিষয়টা দারুণ ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায়। একদিকে চীনের অফার বিপুল পরিমাণ অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, অন্যদিকে আমেরিকার অফার 6টি কমব্যাট হেলিকপ্টার। এটি খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলে যে নেপাল এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে কত বড় একটা ডিপ্লোম্যাটিক ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য রক্ষার খেলা খেলছে। এই কূটনৈতিক দাবার চালে ভারতের অবস্থান কোথায়? সোর্স বেশ কিছু র্যাপিড ফায়ার দাবি করেছে। প্রথমত, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেপাল সফর। দ্বিতীয়ত, নেপাল নাকি অতীতে চীনের সাথে করা অবকাঠামো চুক্তিগুলোর তদন্ত শুরু করেছে। আর তৃতীয়ত, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, চীন নাকি তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য অবসরপ্রাপ্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিয়োগ করছে। আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র সোর্সের এই দাবিগুলো তুলে ধরছি। এবার দৃষ্টি দেয়া যাক বিশ্বমঞ্চে। সোর্স এখানে আমেরিকা এবং অন্যান্য আন্তর্জাতিক খেলোয়াড়দের ওপর বেশ কড়া সমালোচনামূলক একটি দৃষ্টিকোণ তুলে ধরেছে। বিশ্বজুড়ে চলা কিছু দ্রুত ঘটনাপ্রবাহ একবার দেখে নেওয়া যাক। রাশিয়া ভারতীয় নৌবাহিনীকে 1500 কিলোমিটার রেঞ্জের ক্যালিবার PL ক্রুজ মিসাইল অফার করেছে,
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো আমেরিকাকে একটি দুর্বলতা বা উইকনেস বলে আখ্যায়িত করেছেন। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় নর্থ কোরিয়ায় সফর করেছে এবং আমেরিকা তাইওয়ানকে তাদের ডিফেন্স বাজেট বাড়ানোর জন্য রীতিমতো চাপ দিচ্ছে। সোর্সের মূল যুক্তি হল আমেরিকার বিশ্বব্যাপী প্রভাব এখন ক্রমশ হ্রাস পাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি থেকে এবার একটি নির্দিষ্ট ঘটনার দিকে ফোকাস করা যাক। ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার ক্রমান্বয়ে ঘটনাপ্রবাহ। প্রথমে অ্যাসাসিনেশন অ্যাটেম্পট বা হত্যাচেষ্টা, এরপর ক্যালিফোর্নিয়ার সেই সন্দেহভাজন ব্যক্তির ম্যানিফেস্টো উদ্ধার হয়। একটি সাক্ষাৎকারে একজন সাংবাদিক সেই ম্যানিফেস্টোর দাবিগুলো ট্রাম্পের সামনে ক্যামেরায় পড়ে শোনান, আর প্রতিক্রিয়ায় ট্রাম্প রেগে গিয়ে এইসব দাবি অত্যন্ত কঠোরভাবে অস্বীকার করেন। ওই ম্যানিফেস্টোতে ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ছিল। এবার আসছি একটি অত্যন্ত বিতর্কিত তথ্যে। সোর্স দাবি করছে যে মিডিয়া বায়াস বা পক্ষপাতিত্বের কারণে আক্রমণকারীর খ্রিস্টান পরিচয়টি চেপে দেওয়া হয়েছে। সোর্সের মতে আক্রমণকারী মুসলিম ছিল না বলেই মিডিয়া তার ধর্মের বিষয়টি ইচ্ছা করে এড়িয়ে গেছে। মনে রাখতে হবে এটি সম্পূর্ণভাবে সোর্সের নিজস্ব রাজনৈতিক মতামত। এবার আন্তর্জাতিক ময়দান থেকে ঘুরে দাঁড়ানো যাক সবচেয়ে উত্তেজনাময় অধ্যায়ে, দেশীয় রাজনীতির দাবি দেওয়া। এখানে একটু সতর্কতা প্রয়োজন, কারণ এবার সোর্সের ভারতীয় স্থানীয় রাজনীতি এবং সমাজ ব্যবস্থার উপর করা তীব্র সমালোচনার তথ্যগুলো আমরা বিশ্লেষণ করব। সোর্স এখানে একটি অপরাধের ঘটনা বিশদভাবে তুলে ধরেছে। ওডিশার একটি হোস্টেলে ৬৭ বছর বয়সী একজন ব্যক্তি, যার নাম দীপক প্রধান, সে একজন এমবিএ ছাত্রীর ওপর হামলা চালায়। এটি হল ঘটনার মূল ফ্যাক্ট। এই ঘটনাকে কেন্দ্র করে সোর্সের একটি কঠোর উদ্ধৃতি হল, দক্ষিণপন্থী মিডিয়া তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছে কারণ তার নাম দীপক প্রধান। সোর্সের দাবি অভিযুক্তের ধর্মের উপর ভিত্তি করে ভারতীয় মিডিয়ায় এক ভয়াবহ দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড চলছে। এই দ্বিমুখী নীতির আরও একটা উদাহরণ হিসাবে সোর্স একটি অদ্ভুত তুলনা তুলে ধরেছে। একদিকে উত্তরপ্রদেশে উৎসব চলাকালীন মাংসের দোকান বন্ধ রাখা হয়, অন্যদিকে বিজেপির মুখপাত্র অজয় অলোক নির্বাচন চলাকালীন মানুষকে বাংলার মাছ খাওয়ার চ্যালেঞ্জ দিচ্ছেন। খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক মহলের এই হিপোক্রেসিকে সোর্স এখানে স্পষ্টভাবে চিত্রায়িত করেছে। এবার আসি সবচেয়ে অদ্ভুত দাবিতায়, দ্য অনিয়ন ডিফেন্স বা পেঁয়াজের প্রতিরক্ষা। এটি একটি রাজনৈতিক দাবি যেখানে বলা হয়েছে যে তীব্র গরম এবং হিটওয়েভ থেকে বাঁচতে এসির বদলে পকেটে একটি পেঁয়াজ রাখলেই নাকি কাজ হয়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি একটি বাস্তব ক্লেম। সোর্স কেন এই পেঁয়াজের দাবিকে উপহাস করছে তার কারণগুলো হল, প্রথমত, দাবি করা হচ্ছে যে নেতাদের সৎ জায়গায়, বাড়ি বা অফিসে এসি আছে। দ্বিতীয়ত, এই পেঁয়াজের গল্প আসলে অনুন্নত বিদ্যুৎ অবকাঠামো থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার একটা কৌশল মাত্র। আর তৃতীয়ত, সোর্স অভিযোগ করছে যে প্রাণঘাতী হিটওয়েভের সময় নেতারা তাদের অনুসারীদের সাথে চালাকি করছেন এবং বোকা বানাচ্ছেন। পুরো ব্যাপারটা এবার একটু অন্যভাবে চিন্তা করা যাক। একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই সব স্থানীয় বিতর্ক কি সীমান্তে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ কৌশলগত হুমকিগুলো থেকে আমাদের মনোযোগ সরিয়ে দিচ্ছে? একদিকে সামরিক খাতের উদ্বেগজনক আপডেট আর অন্যদিকে স্থানীয় রাজনীতির এই বিশৃঙ্খলা, এই দুয়ের মাঝে কিভাবে ভারসাম্য রাখা যাবে সেটাই এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়। শেষ করার আগে মূল বার্তা একটাই, তথ্য জানুন, ন্যারেটিভের ওপর প্রশ্ন তুলুন এবং সোর্সগুলো বিশ্লেষণ করতে থাকুন। আজকের এই আলোচনা থেকে বোঝা গেল যে মিডিয়া এবং স্থানীয় খবর কিভাবে আমাদের আন্তর্জাতিক ও দেশীয় দৃষ্টিকোণকে প্রভাবিত করে। স্থানীয় রাজনীতি নাকি সীমান্ত প্রতিরক্ষা, কোন দিকে আসলে বেশি মনোযোগ দেওয়া উচিত, এই প্রশ্নটাই সবার জন্য রেখে গেলাম। ভালো থাকুন, সচেতন থাকুন আর এভাবেই নতুন কিছু জানার জন্য সবসময় প্রস্তুত থাকুন।